আমার প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের কাউসার ভাই। আম, তোমাদের লেকচার 2 এটা বাংলা ব্যাকরণের। আমরা ব্যাকরণের 1 নম্বর ক্লাসে দেখছি স্বরযন্ত্র কি বা বাকযন্ত্র কি, তারপরে ধ্বনিগুলো কিভাবে উচ্চারিত হয়, স্বরধ্বনি সম্পর্কে আমরা আলোচনা করছি। তারপরে আজকে আমরা ব্যঞ্জন ধ্বনি এবং তোমার হচ্ছে বর্ণের উচ্চারণটা কেমন হয় সেটা নিয়ে কথা বলবো। তো চলো শুরু করি। ব্যঞ্জন ধ্বনি আমরা গত ক্লাসে শিখছিলাম যে যে সকল ধ্বনি বা বর্ণের উচ্চারণ তুমি যখন করো তখন কোথাও না কোথাও এটা বাধা পায়, কোথাও না কোথাও তোমাকে এটা স্বরধ্বনির সাহায্য নিতে হয়। তো যদি স্বরধ্বনির সাহায্য নিতে হয়, কোথাও না কোথাও যদি বাধা পায়, তখন সেই ধ্বনিটা বা বর্ণটাকে বলা হয় ব্যঞ্জন বর্ণ বা ব্যঞ্জন ধ্বনি। দেখো, যে সকল ধ্বনি উচ্চারণে ফুসফুস তাড়িত বাতাস বেরিয়ে যেতে মুখ বিবরের কোথাও না কোথাও বাধা পায় বা ঘর্ষণ লাগে, তাদেরকে ব্যঞ্জন ধ্বনি বলা হয়। ব্যঞ্জন ধ্বনি স্বরধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না। আমি তোমাদেরকে ব্যঞ্জন ধ্বনির সংখ্যাটা দুভাবে দিয়েছিলাম আগের ক্লাসে, মনে করে দেখো। আমি বলছিলাম ব্যঞ্জন ধ্বনি এক, স্বরধ্বনির সাহায্য লাগে। স্বরধ্বনির কি লাগে? সাহায্য লাগে। দুই, আরেক জায়গায় বলছিলাম বাতাস বাধা পায়। কোথায় বাধা পাবে? মুখের ভিতরে বাধা পাবে, যেহেতু মুখ দিয়ে বাতাসটা বের হয়ে যায়। তাহলে তুমি দুইটা ডাইমেনশনের যে কোনো ভাবে সংজ্ঞাটা দিতে পারো। বলতে পারো স্বরধ্বনির সাহায্যে যে ধ্বনিগুলো উচ্চারিত হয়, অথবা বলতে পারো উচ্চারণ করার সময় বাতাস মুখের ভিতরে কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হয়, সেরকমের ধ্বনিগুলোকে বলা হয় ব্যঞ্জন ধ্বনি। এখন ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ স্থান, প্রকৃতি, ধ্বনির কম্পন ও বায়ুর প্রভাব বিবেচনায় ব্যঞ্জন ধ্বনিকে নানা ভাগে ভাগ করা হয়। কিভাবে ভাগ করা হয়, কিভাবে পড়লে আমরা ভালো করব, সেই জিনিসগুলো তোমাদেরকে ভাইয়া এখানে আগে লিখে দেখাবো, তারপরে ব্যাকে যাব, আবার ওখানে লিখে লিখে দেখাবো। একটু মনোযোগ দিবা, জায়গাটা কঠিন এবং গুরুত্বপূর্ণ। একটু খেয়াল করে আগে আমরা ব্যঞ্জন ধ্বনির প্রথম 25টার পোস্টমর্টেম করে নিই। ঠিক আছে? দেখো, প্রথম 25টা বর্ণ কিরকম: ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, ত, থ, দ, ধ, দন্তন্য, প, ফ, ব, ভ, ম। এখন আসো, এই বিষয়টাকে আমরা আস্তে আস্তে ব্যাখ্যা করব, ডিটেলস ব্যাখ্যা বিশ্লেষণ করব। অনেকে আবার বলবো যে ভাইয়া কটা একটু কেমন লাগতেছে, একটু প্রপার সাইজে একটু দিয়ে দেন না। আচ্ছা, প্রপার সাইজে যদি দিতে হয় এটা এরকম হবে, হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা, এখন দেখো, এই 25টা বর্ণকে যদি তুমি চাও, ওই যে বললাম নানা অ্যাঙ্গেল, নানা দিকের বিবেচনায় নানান ভাবে তুমি ওকে কাটাছাড়া করতে পারো। আমরা এখন মনে করো অপারেশন টেবিলে আছি, আমাদের সামনে অপারেশন করার জন্য আমরা ব্যঞ্জন বর্ণের প্রথম 25টাকে রাখছি। এখন দেখাবো কেমনে অপারেশন করতে হয়। উই আর ডাক্তার টুডে। ওকে, চলো দেখাই। প্রথমত, তুমি এগুলোকে বর্গের ভাগে ভাগ করতে পারো, কেননা এই প্রথম 25টাকে বর্গীয় বর্ণ বলা হয়। তার একটা পরিচয় ও বর্গীয় বর্ণ। আরেকটা পরিচয় কি? আরেকটা পরিচয় ও হচ্ছে স্পর্শ বর্ণ। আরেকটা পরিচয় কি? ও হচ্ছে স্পৃষ্ট বর্ণ। এখন বর্গীয় বর্ণ কি, স্পর্শ বর্ণ কি, স্পৃষ্ট বর্ণ কি, সেগুলোকে একটু জানবো। স্পৃষ্ট বা স্পর্শ শব্দের অর্থ হলো তুমি যখন এগুলো উচ্চারণ করবা, তখন বাতাস মুখের ভিতরে কোথাও না কোথাও কোনো না কোনো ভাবে বাধা পাবেই পাবে, পাবেই পাবে। এই জন্য এগুলোকে স্পর্শ ব্যঞ্জন বলা হয়। আর বাতাস শুধু বাধা পায় না, সে ঘর্ষণের বা চাপের শিকার হয়, তারপরে প্রেসার পড়ে। এই জন্য তাকে বলা হয় স্পৃষ্ট বর্ণ। যেমন তুমি যদি ক থেকে পড়া শুরু করো, ক, খ, গ, ঘ, একদম নিচ পর্যন্ত যদি পড়ো, প, ফ, ব, ভ, খেয়াল করে দেখো বাতাস কখনো পিছনের দিকে, কখনো সামনের দিকে বাধাপ্রাপ্ত হচ্ছে, স্পর্শ পাচ্ছে, স্পৃষ্ট হচ্ছে। এই জন্য তাকে স্পর্শ বা স্পৃষ্ট বর্ণ বলা হয়। প্রশ্ন হচ্ছে বর্গীয় বর্ণ কি? ভাইয়া, বর্গীয় বর্ণের দুইটা ব্যাখ্যা আছে, আমি তোমাকে দুটোই শোনাই, কোনটা অথেন্টিক তারপরে সেটা বলবো। প্রথম ব্যাখ্যা, অনেকে বলে এটা যে বর্গী বলতে একটা জাতি ছিল, তোমার দক্ষিণ ভারতে মারাঠা যাদেরকে বলা হয়, যাদেরকে তোমাদের বাংলা প্রথম পত্রের কোনো ক্লাসের প্রসঙ্গক্রমে আমি শুনাইছি। 1761 সালে পানিপথের তৃতীয় যুদ্ধে যাদেরকে দমন করে দেয়া হয় মারাঠাদেরকে। এখন মারাঠা নাই এমন না,
তারা আর উৎপাত করে না, আগের মতো খারাপ না, আগে তারা জঙ্গলি ছিল। ওই যে ছেলে ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেবো কিসে। তো এক সময় বর্গিরা, মুঘল আমলের শেষ দিকে, বর্গিরা মানে মারাঠাদের একটা বড় অংশ, তারা দস্যুতা করতো, ডাকাতি করতো। তো তারা শয়ে শয়ে হাজারে হাজারে মানুষ ঘোড়া ছুটায়া একদম সুসজ্জিত অস্ত্রের সাথে সজ্জিত হয়ে আইসা লোকালয়ে ঢুকে খুন, তারপরে লুটতরাজ, হত্যা, ধর্ষণ এগুলো করতো। তখন তাদেরকে কিভাবে দমন করা যায়, এজন্য 1761 সালে একটা বড় যুদ্ধ হয়েছিল পানিপথের প্রান্তরে। ওটার নাম পানিপথের তৃতীয় যুদ্ধ। যে যুদ্ধটা মূলত বর্গী বা মারাঠাদের বিরুদ্ধে মুসলমানরা পরিচালনা করে এবং মুসলমানরা বিজয়ী হয়। আর এই যুদ্ধটাই ছিল সব থেকে বড় পানিপথের তিনটার মধ্যে। হ্যাঁ, তোমাদের মহাকাব্য বুঝাই দিকে এটা আমি বলছি, তাই তো? মহাকাব্য পুরাণ অথবা ইতিহাস থেকে কি করতে পারে, উপাদান নিতে পারে। যেমন মহাকাব্যে তোমাদের বলছিলাম যে মহাশ্মশান নামে যে মহাকাব্যটা আছে কায়কোবাদের লেখা, ওটা ঐতিহাসিক প্লট থেকে নিয়েছে। পানিপথের তৃতীয় যুদ্ধ, এই সেই যুদ্ধ যেখানে কাবুল থেকে আহমদ শাহ আবদালী এবং ভারতের দুই জায়গায় সজীব নুজাউদ, ওকে বলে রোহিলা, এবং অযোধ্যা থেকে নবাব সুজাউদ্দৌলা এবং নবাব নজিবুদ্দৌলা, এই তিনজন মিলে ত্রিশক্তির আক্রমণে বর্গীরা তখন ধ্বংস হয়ে যায়। মানে ওই ডাকাত দল যারা ছিল বর্গীদের মধ্যে, তারা ধ্বংস হয়ে যায়। যাই হোক, তো মারাঠাদেরকে বর্গী বলা হতো, তারা উৎপাত করতো। এখন এত কাহিনী কেন শুনাইলাম? একটা মত হচ্ছে এই মারাঠা ভাষা যেটা, মারাঠি ভাষা যেটাকে বলা হয়, তোমরা দক্ষিণ ভারতীয় সিনেমা অনেকে দেখো, হয়তো এগুলো তোমরা টুকটাক বুঝতে পারো। তো মারাঠি ভাষার মধ্যে দেখবা প্রচুর পরিমাণে এই জাতীয় ধ্বনির ব্যবহার আছে। একটু আজকে বলে দেই, তুমি মিলেই নিও। তামিল, তেলেগু, মারাঠি সবগুলো ভাষা কাছাকাছি না, মালায়ালাম। দেখবা ওদের মধ্যে উন্ডে, মুন্ডে, দন্ডে, কুন্ডে এই টাইপের, অর্থাৎ উন্ডে মুন্ডে, এই যে ন ড, কুন্ডে বন্ডে এই টাইপের যে তোমার আহ, যে ধ্বনিগুলো, এই ধ্বনি দেখবা প্রচুর ব্যবহার আছে। আমি তো তাদের ভাষা জানি না, তবে দেখবো এই রকমের ধ্বনির ব্যবহার আছে। অর্থাৎ আমাদের যে ক, খ, গ, গ, দ, ব এগুলোর ব্যবহার আছে, এটা সত্য কথা। তো কেউ কেউ বলেন আমরা যখন লিপি তৈরি করছি 1800 সালে শ্রীরামপুর মিশন থেকে, তখন আমরা তাদের কাছ থেকে এই ধ্বনিগুলোকে ধার করছি, বর্ণগুলোকে। তো এই মতটা প্রশ্নবিদ্ধ। প্রশ্নবিদ্ধ কেন? অথেন্টিসিটি হারাইছে কেন? কারণ বাংলা ভাষা প্রকৃতপক্ষে প্রায় 1200-1300 বছর আগের ভাষা। চর্যাপদের মধ্যে আমরা এটার ব্যবহার পাইছি। চর্যাপদ লেখা হচ্ছে 650 থেকে 1200 সাল পর্যন্ত। তো চর্যাপদে আমরা বাংলার ব্যবহার পাই, তারপর বাংলা আস্তে আস্তে বিকাশ লাভ করে চতুর্দশ শতকে বাংলা পরিপূর্ণ বিকাশ হয়ে যায় বাংলার। আর 15, 16, 17, 1800 শতকে মধ্যযুগীয় বাংলা, একটু কঠিন বাংলা, যে বাংলাটা 1800 সালের পরে পরিপূর্ণতা লাভ করে আমাদের সামনে আসছে, তাই না? তো শ্রীরামপুর মিশনে 1800 সালে মুদ্রণ যন্ত্র আসে, আর তখন বাংলা লিপি ফাইনাল করা হয়। কারণ কেউ কেউ বলেন যে বর্গীদের কাছ থেকে আমরা এই বর্ণ বা ধ্বনিগুলোকে কপি করেছি, তারপরে আমরা এগুলোকে কপি না, আমরা আইডিয়া নিয়েছি। তো এই কথাটার অথেন্টিসিটি অত বেশি নাই, না থাকার কারণ তোমাদের একটু আগেই বললাম, কারণ তারও প্রায় হাজার খানেক বছর আগে বাংলা পাওয়া যায়। তবে বাংলার ধ্বনিগুলো যেহেতু বর্গীদের সাথে মিলে, এই জন্য, বা মারাঠা ভাষার ধ্বনির সাথে মিলে, সেজন্য কেউ কেউ এটা বলেই থাকেন যে তাদের কাছ থেকে আমরা এগুলোকে ধার করেছি, এই জন্য এগুলোর নাম বর্গীয় বর্ণ। এটা একটা মত। দ্বিতীয় মত কি? দ্বিতীয় মত মানে হচ্ছে, মনে রাখবা এই বর্গ শব্দের অর্থ হচ্ছে দল বা গ্রুপ। এখন এই দল বা গ্রুপ কিসের ভিত্তিতে বললাম? উচ্চারণ স্থানের ভিত্তিতে এই প্রথম পাঁচটা ক, খ, গ, ঘ, ঙ এগুলাকে বলা হয় তোমার কণ্ঠমূলীয়। দেখো কি বলা হয়? কণ্ঠমূলীয়। পরের পাঁচটা চ, ছ, জ, ঝ এগুলাকে বলা হয় তালব্য, কারণ এগুলো তালুতে উচ্চারণ হচ্ছে। পরের পাঁচটা ট, ঠ, ড, ঢ মূর্ধন্য, এগুলো উচ্চারণ হচ্ছে মূর্ধায়। আমাদের অগ্রতালু বা শক্ততালুর যে অংশের একটু উঁচু, এই যে উপরের পাটির দাঁতের ভিতরে, যেখানে আমরা ট বলি, টাকা বলি, ঠেলা বলি, ডাব বলি, ঢোল বলি, যেখানে লাগে উঁচু জায়গাটা, তালুর ওই উঁচু জায়গাটার নাম হচ্ছে মূর্ধা। এখন দেখো, লাখ টাকা দামের প্রশ্ন, এটার নাম মূর্ধন্য কেন, এটার নাম দন্তন্য কেন? তার কারণ হচ্ছে এর সাথে যে চারটা বর্ণ আছে ট, ট, ড, ঢ, এদের উচ্চারণ মূর্ধায়, তাদের সাথে আমরা একটা ন রাখছি, এই জন্য তার নাম হচ্ছে মূর্ধন্য। আবার ত, ত, দ, ধ, তার সাথে আমরা একটা ন রাখছি, এই জন্য তার নাম হচ্ছে দন্তন্য। এই বর্ণগুলো দন্ত বর্ণ কেন? দাঁতে উচ্চারিত হয়। যেমন ত, থ, দ, দ সব দেখো দাঁতে, ত,
থ, দ, ধ। আবার বলি, তাল, থালা, বন্দি, বন্ধু, বন্ধন। খেয়াল করে দেখো, ত, থ, দ, ধ সব দাঁতে। তো এই চারটা মূলত দাঁতে উচ্চারণ হয়, তার সাথে একটা ন থাকার কারণে ওই নর নাম হচ্ছে দাঁতের ন। দাঁতের ন মানে দন্ত ন। এই চারটা মূলত মূর্ধে উচ্চারণ করা হয়, তার সাথে একটা ন থাকার কারণে ওর নাম হয়েছে মূর্ধন্য বা মূর্ধার ন। বুঝতে পারছো? তো এখন দেখো, আমরা বলছিলাম বর্গ নিয়ে, এরপরে আবার দেখো, প, ফ, ব, ভ, ম সবগুলোর উচ্চারণ হয় ঠোঁটে। এই যে ঠোঁটে, ওষ্ঠে। প, ফ, ব, ভ, ম। রাইট? তাহলে প, ফ, ব, ভ, ম সবগুলো উচ্চারণ কোথায় হয়? তোমার ঠোঁটে হয়। ঠোঁটের আরেক নাম কি? ঠোঁটের আরেক নাম হচ্ছে ওষ্ঠ। তো ওষ্ঠে উচ্চারণ হওয়ার কারণে এদের নাম হচ্ছে ওষ্ঠ বর্ণ। কথা ক্লিয়ার? এখন আসো বিষয়টাকে ক্লিয়ার করি আরেকটু। উচ্চারণ স্থানের ভিত্তিতে এই প্রথম 25টা, দেখো, পাঁচটা পাঁচটা করে একই জায়গায় উচ্চারিত হয়। এরপরে তুমি আর পাঁচটা করে পাবে না যাদের উচ্চারণ স্থান এক হবে। আর পাবে না, হয়তো দুইটা এক জায়গায়, পরের তিনটা আরেক জায়গায়। প্রথম দুইটা এক জায়গায়, তারপরে দুইটা আরেক জায়গায়, তারপরে আরেকটা আরেক জায়গায়। এখন উচ্চারণের স্থান বিবেচনায় এরকম পাঁচটা করে দল তৈরি করা যায়, গ্রুপ তৈরি করা যায়, যে পাঁচটার উচ্চারণ একই জায়গায় হবে। এরপরে আর এমন দল বা গ্রুপ তৈরি করার সিস্টেম নাই, এটা ব্লক। এই জন্য বর্গ হয় প্রথম 25টাতে 5 5 করে, অর্থাৎ প্রথম পাঁচটার উচ্চারণ এক জায়গায়, পরের পাঁচটার উচ্চারণ আরেক জায়গায়, তারপরের পাঁচটার উচ্চারণ আরেক জায়গায়। 25টার পরে আর এরকম তুমি উচ্চারণ স্থান একই জায়গায় হবে এই টাইপের পাঁচটা বর্ণ একসাথে পাবা না, যাদেরকে দল বা গ্রুপে বানানো যায়। কথা ক্লিয়ার? এই জন্য এই প্রথম 25টাকে বলা হয় বর্গীয় বর্ণ। অনেকে আবার এখানে ম্যাথ করতে আসে, তারা বলে ভাইয়া 5 বর্গ করলাম 25 হয়ে গেল। ওরে বাবা, সব জায়গায় ম্যাথের কনসেপ্ট কাজে লাগাও না। ঠিক আছে? এখন আসো বর্গীয় বর্ণ কেন বলে, স্পর্শ বা স্পৃষ্ট কেন বলে বুঝলাম। এখন এগুলোর উচ্চারণ স্থান অনুযায়ী তোমার কাছে প্রথমত পরীক্ষায় প্রশ্ন হতে পারে কোনটি কণ্ঠমূলীয়, কোনটি তালব্য, কোনটি মূর্ধা, কোনটি দন্ত, কোনটি ওষ্ঠ। এর বাইরে কি বর্ণগুলো আছে এর মধ্যে পড়ে, তবে প্রথম 25টা থেকে প্রশ্ন বেশি হয়, তাই প্রথম 25টাকে তোমাকে সাজায় সবার সামনে আগে আগে দিয়ে দিলাম। ওকে? বাকিগুলো কি আসে আসো দেখাই। এবার আসো প্রথমটার নামে, অর্থাৎ বর্গের প্রথম বর্ণ ক, চ, ট, থ, প, এই প্রথমগুলোর নামে বাকিগুলোর নাম হয়। এর মানে তাহলে প্রথমগুলোর নাম কি হবে? প্রথমগুলোর নাম হবে ক বর্গীয়, পরের গুলোর নাম হবে চ বর্গীয়, তারপরের গুলোর নাম হবে ট বর্গীয়, তারপরের গুলোর নাম হবে ত বর্গীয়, তারপরের গুলোর নাম হবে প বর্গীয়। মানে প বর্গীয় মানে সবগুলোই, প, ফ, ব, ভ, ম। তোমাকে যদি বলে নিচের কোনটি প বর্গীয়, তুমি পাঁচটা থেকে যে কোনো একটা থাকলে সেটা উত্তর হবে। বুঝতে পারছো? যদি বলে ত বর্গীয়, এই পাঁচটা থেকে যে কোনো একটা উত্তর হবে, কারণ প্রথমটার নামে বাকি সবার নামকরণ। প্রথমটা হচ্ছে লিডের। তোমরা গড্ডলিকা প্রবাহ বুঝো? গড্ডল শব্দের অর্থ ভেড়া। গড্ডল মানে ছাগলের মতো একটা প্রাণী আছে না, ওরে বলা হয় গড্ডল, সমার্থক শব্দ। তো গড্ডলিকা প্রবাহ মানে হচ্ছে ভেড়ার দলের প্রবাহ বা যাতায়াত। ভেড়ার দলের এটা বৈশিষ্ট্য কি জানো? ও যেদিকে যাবে, সামনে যেটা থাকবে, বাকি সবাই ওকে ফলো করবে। এই জন্য যারা ভেড়ার পাল যারা চড়ায়, যারা মেষ চালক বা পালক, তারা দেখবা ওই সবগুলাকে কন্ট্রোল করে না, তারা প্রথমটাকে কন্ট্রোল করে। অর্থাৎ প্রথমটা কোন দিকে যাবে না যাবে এটা ওরা দেখায় দিবে, আর বাকিগুলোকে কিছুই বলতে হবে না, তারা সবাই তার পেছনে হুড়মুড় করে ছুটবে। এটাকে বলা হয় গড্ডলিকা প্রবাহ, গড্ডলের প্রবাহ। প্রথমটা পানিতে নামলে বাকি সবগুলো পানিতে নেমে যায়, বিলিভ ইট অর নট, এটাই হয়। তো এখানে অনেকটা গড্ডলিকা প্রবাহের মতোই, প্রথমটার নাম যা, পরের গুলোর নাম তা। প্রথমটা প, তাই তার দলে যারা আছে সবাই প বর্গীয়। প্রথমটা চ, তাই তার দলের সবাই যারা তারা সবার নাম চ বর্গীয়। প্রথমটা ট, তাই তার দলের যারা তাদের সবার নাম হবে ট বর্গীয়। ক্লিয়ার হয়েছে এবার? এখন আসো খেলা আরো বাকি, আসল খেলাটা এখন আমরা খেলবো। সেটা কি? সেটা হলো বর্ণের এগুলোর মধ্যে পরীক্ষায় আসে হলো, প্রচুর পরিমাণে পরীক্ষায় তোমাকে যে কোশ্চেনটা করবে এবং তুমি যেখানে আটকানোর সম্ভাবনা সব থেকে বেশি, সেটা হলো এই ঘোষ অঘোষ। অঘোষ, অল্প প্রাণ মহাপ্রাণ। আমি আগে লিখে দিই, ঘোষ মানে মনে রাখবা বেশি কাঁপে, আর অঘোষ মানে মনে রাখবা কম কাঁপে।
এই হলো একটা জোড়া। দ্বিতীয়ত তারপর মনে রাখবা মহাপ্রাণ, এখানে মনে রাখবা বাতাস বেশি, আর এখানে আইসা অল্প প্রাণ, মনে রাখবা এখানে বাতাস কম। আচ্ছা, এই জোড়া কিসের ভিত্তিতে করলাম? এই জোড়াটা হলো উচ্চারণ যখন আমরা করি, আমি তোমাদেরকে এখন এগুলো পড়ে শোনাবো, তোমরা যখন আমার রেকর্ড শুনবা দয়া করে এখন যেটা বলবো একটু কানে হেডফোন দিয়ে নিও, এয়ারফোন বা হেডফোন ঢুকায় তারপরে শোনা, নিরিবিলি শোনো, তাহলে বুঝতে পারবা। আমরা যখন এগুলোকে উচ্চারণ করি তখন কখনো কখনো মুখের ভিতরে বাতাসের চাপ বেশি থাকে, কখনো কখনো বাতাসের চাপ কম থাকে। তো বেশি থাকলে তার নাম একরকম হবে, কম থাকলে তার নাম আরেক রকম হবে। আবার প্রত্যেকটা ধ্বনি বা বর্ণ উচ্চারণ করলে, এই যে আমার দিকে তাকায় থাকো, এই যে গলার ভিতরে দেখবা, তোমাদের বায়োলজির টিচার নিশ্চয় তোমাদের দেখাইছে, এখানে কিছু গিটারের তারের মতো তার আছে, এগুলোকে বলা হয় ভোকাল কর্ড। ভোকাল কর্ড, গিটারের মধ্যে যেমন কর্ড আছে এরকম ভোকাল কর্ড। আমরা যখন কথা বলি এই ভোকাল কর্ড গুলো কাঁপে, যদি বেশি কাঁপে তখন সেটার নাম হবে ঘোষ, আর যদি কম কাঁপে তখন হবে অঘোষ। মনে রাখবা তুমি যাই বলো, যেমন ধ্বনি উচ্চারণ করো না কেন, কাঁপবে এটা শিওর, মাস্ট কাঁপবে। তো বেশি কাঁপলে ঘোষ, কম কাঁপলে অঘোষ। আমাদের ছেলেদের মেডিকেল সায়েন্স বলে যে ভোকাল কর্ড নাকি একটু মোটা, এই জন্য ছেলেদের গলার স্বর একটু মোটা হয়। মেয়েদের ভোকাল কর্ড গুলো একটু চিকন, এই জন্য তাদের গলার স্বরটা চিকন হয়। বুঝতে পারছো? এবং এর মধ্যে কারো সুর দেখবা খুব মধুর হয়, কারো সুর অতটা মধুর হয় না, কর্কশ হয়। এটা ভিন্ন আলোচনা, ভিন্ন ব্যাপার। তবে প্রথমত একটু মোটা থাকে, একটু চিকন থাকে ভোকাল কর্ড গুলো। এখন এই ভোকাল কর্ডের খেলা আমরা দেখি। এখন আসো কিভাবে আমরা এগুলোকে ডিস্টিংগুইশ করব। মনে রাখবা আমরা আগে ঘোষ অঘোষটা দেখলে সহজ হবে। মনে রাখবা বর্গের এই প্রথম দুইটা বর্ণ, এদের পরিচয় হচ্ছে এরা অঘোষ, আর পরের যে তিনটা বর্ণ এদের পরিচয় হচ্ছে মূলত এরা ঘোষ। এখন অনেকে বলবে ভাই রাখেন রাখেন রাখেন, শেষের গুলো তো নাসিক্য বর্ণ, নাসিক বর্ণ। আসতেছি সেখানে। তবে প্রথমত আমরা ভাগ করে নিলাম, প্রথম দুইটা অঘোষ, পরের তিনটা ঘোষ। ওকে, এখন দেখো উচ্চারণ করে করে তোমাকে আমি দেখাই। দেখো আমার সাথে সবাই পড়ো। ক, খ, চ, ছ, ট, ঠ, ত, থ, প, ফ। আবার গ, ঘ, জ, ঝ, ড, ঢ, দ, ধ, ব, ভ। এর মানে বেশি কাঁপছে তাই এটা ঘোষ, কম কাঁপছে তাই এটা অঘোষ। ওকে, এখন আসো শেষের যে একটা বর্ণ আমরা দেখতে পাই উ, ইয়, ন, ন, ম, এগুলোকে বলা হয় নাসিক্য ধ্বনি বা নাসিক্য বর্ণ। তোমাদেরকে একটা ভেজাল এখানে একটু ক্লিয়ার করতে চাই, এটা হয়তো তোমরা বইয়ে সরাসরি নাও পাইতে পারো। নাসিক্য বর্ণ কিন্তু পাঁচটা, কিন্তু নাসিক্য ধ্বনি যদি বলে, ধ্বনি কিন্তু পাঁচটা হয় না, ধ্বনি তিনটা হয়। কিভাবে তিনটা হয় আমি তোমাকে দেখাই। দেখো ন, ন, দুটোর মধ্যে উচ্চারণগত কোনো পার্থক্য নাই। এটা কারণ আর একটা ধরন। কারণ যখন আমরা বলি কারণ মূর্ধন্য, যখন ধরন বলি ধরন দন্তন্য, কোনো ন তো কোনো পার্থক্য পাইছো? তাহলে দুটা ন মিলে বর্ণ দুটো, কিন্তু ধ্বনি তো একটা ভাইয়া, সাউন্ড একটা। So আমরা একটা ধ্বনি পাইলাম মূর্ধন্য, একটা ধ্বনি পাইলাম এখান থেকে নিলাম ম, আর এখান থেকে আমরা দেখো এই দুইটা মিলে একটা, এখান থেকে একটা, আর এখান থেকে দেখো একটা উ, একটা ইয়। খুব খেয়াল করে, একটা উ, একটা ইয়। সো এখানের ধ্বনির উচ্চারণ গুলো কিন্তু একই রকম। কথা ক্লিয়ার? সুতরাং এখান থেকে আমি যে কোনো একটাকে নিলেই পারি। ধরো আমি মনে করো ইয়কে নিয়ে নিলাম, ও, ইয়। লেখার সময় আমরা লিখি ভিন্ন, উচ্চারণ করি ভিন্ন, সেটা আলাদা কথা। যেমন তোমার হচ্ছে যখন আমি মিয়া বলি আর যখন রং বলি তখন একটা হিসাব হয়, কিন্তু আমি যখন উচ্চারণ করি উঁ, ইয়, সেক্ষেত্রে দেখো ধ্বনির সাউন্ড একই রকম দেয়। তো সাউন্ড যদি হিসাব করো তখন কিন্তু তুমি পাঁচটা পাবে না, কিন্তু পাঁচটা ধ্বনিকে তুমি, সরি তিনটা ধ্বনিকে তুমি পাঁচটা বর্ণে ব্যাখ্যা করতে পারো, পাঁচটা বর্ণে লিখতে পারো, সেটা ভিন্ন কথা। ধ্বনি কিন্তু কম প্রকৃতপক্ষে। তবে তোমরা যেহেতু ছোট মানুষ, তোমরা একটু সহজ করে বুঝবা আমি আশা করি, এটাকে কঠিন করে চিন্তা করার দরকার নেই। তুমি বুঝবা পাঁচটাই নাসিক্য বর্ণ বা ধ্বনি, এভাবেই তুমি বুঝো। তবে তোমাকে আমি ভাই একটু টাচ করে রাখলাম যাতে ভবিষ্যতে বুঝতে পারো।
তাহলে দেখো অঘোষ আর ঘোষ, প্রথম দুইটা অঘোষ, পরের তিনটা হচ্ছে ঘোষ, আমরা বুঝলাম। এখন অল্প প্রাণ মহাপ্রাণ কিভাবে মনে রাখবো? দেখো আমি আগে লিখে নিই, মনে রাখবো প্রথমটা অল্প, পরেরটা মহা, তারপরেরটা অল্প, তারপরেরটা মহা, তারপরেরটা অল্প। এখন আমার সাথে পড়ো সবাই, দেখো ক, খ, চ, ছ, ট, ঠ, ত, থ, প, ফ। তাহলে অল্প প্রাণ বাতাস কম, মনে করে দেখো অল্প প্রাণের বৈশিষ্ট্য কি? অল্প প্রাণে বাতাস কম, মহাপ্রাণের বাতাস বেশি। তাহলে ক, খ। তুমি চাইলে সামনে একটা কাগজ, একটা সাদা কাগজ নিতে পারো বা হাত দিয়ে, এবার ঠিক আছে? জি ভাই, হ্যাঁ ওকে। চালু। তো কোথা থেকে শুরু করবো? নাসিক ধ্বনি থেকে, এখান থেকে পজ করছে। জি ভাই, 5 সেকেন্ড আগে থেকে শুরু করলে ও হবে। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। তাহলে খেয়াল করো, আমরা বললাম যে যেখানে উচ্চারণ করার সময় সাধারণত বাতাসের প্রবণতা বেশি থাকে সেটাকে আমরা কি বলি? মহাপ্রাণ বলি। আর বাতাসের প্রবণতা বা বাতাসের চাপ যদি কম থাকে তখন সেটাকে আমরা অল্প প্রাণ বলি। তাহলে অল্প প্রাণ মহাপ্রাণের সম্পর্ক কিসের সাথে? বাতাসের সাথে। আর ঘোষ অঘোষের সম্পর্ক কিসের সাথে? তোমার স্বরতন্ত্রী কত বেশি কাঁপলো অথবা কাঁপলো না তার সাথে। সো এখন মিলাও, মিলাইলে কিভাবে তুমি পাচ্ছ দেখো। আমরা একটু পড়তেছি, তুমি তোমার সামনে বলছিলাম তুমি একটা সাদা কাগজ নিতে পারো, পাতলা কাগজ, অথবা হাত দিয়ে পড়তে পারো, তুমি সহজে বুঝতে পারবা। যেমন ধরো ক, খ, চ, ছ, ট, ঠ। খেয়াল করে দেখো প্রথমটাতে বাতাসের চাপ কম, পরেরটাতে বাতাসের চাপ বেশি। এজন্য আমরা প্রথমটাকে বলছি অল্প প্রাণ, পরেরটাকে বলছি মহাপ্রাণ। ঠিক এখানে এসেও দেখো গ, ঘ, জ, ঝ, ড, ঢ। তার মানে প্রথমটাতে বাতাসের চাপ কম, তারপরেরটাতে বেশি। হিসাবটা খুব সহজ। প্রকৃতিতে সবকিছু মনে রাখবা কম থেকে বেশি হয়, কম থেকে বেশি হয়। কম থেকে বেশি কিভাবে হয়? তুমি যেদিন জন্মেছিলে তোমার বয়স ছিল একদিন, এখন তোমার বয়স হয়তো 16 বছর। তাহলে হিসাব মিলাও, তুমি ছিলা একদিন বয়সী, তারপরে 1 সপ্তাহ, তারপরে 1 মাস, তারপরে 1 বছর, 2 বছর, এরপরে এখন তুমি 15 বা 16 বছরের বয়সে আসছো। তাহলে শুরুটা হয়েছিল কম দিয়ে। এখানেও দেখো আমরা একই সূত্র অ্যাপ্লাই করব। ঘোষ অঘোষের প্রশ্নে প্রথম তিনটা অঘোষ, মানে স্বরতন্ত্রী কম কাঁপে। তোমার বিশ্বাস না হলে হাতের উল্টা পিঠ দিয়ে ধরবা, এমনি না, উল্টা পিঠ দিয়ে ধরো, ধরে তারপরে পড়ো, তাহলে বুঝতে পারবা। ক, খ, গ, ঘ। যখন তুমি বুঝবা কোথায় কম কোথায় বেশি। তাহলে প্রথম দুইটা হচ্ছে অঘোষ, পরের তিনটা ঘোষ। প্রকৃতপক্ষে ঘোষ হচ্ছে পরের দুইটা, তবে নাসিক্য অনুনাসিকটাকে ঘোষ অঘোষের প্রশ্নে ঘোষ এবং অল্প মহান প্রশ্নে অল্প প্রাণ বলা হয়, যদিও তাদের স্বাতন্ত্র্য পরিচয় আছে নাসিক্য বর্ণনাসিক বর্ণ হিসেবে। তাহলে এটা মনে রাখার একদম বেসিক এন্ড ভাইটাল টেকনিক হচ্ছে আমরা কম থেকে বেশি, দেখো অল্প মহা, অল্প মহা, অল্প, তাহলে কম বেশি কম বেশি কম, রাইট? আবার দেখো প্রথম তিনটা হচ্ছে অঘোষ এবং পরের দুইটা হচ্ছে, প্রথম দুইটা হচ্ছে অঘোষ, পরের তিনটা হচ্ছে ঘোষ। এর মানে কম থেকে বেশির দিকে যাবে। তাহলে আশা করি ঘোষ ও ঘোষের জায়গা তোমাদেরকে দেখাই দিতে পারছি। এখন আসলে এখান থেকে আরো কিছু হিসাব কিতাব আছে, এই যে এখানে সব লেখাও আছে, একটু মিলে নিলে নিতে পারো। যেমন ধরো এই যে ল আছে, ওর একটা পরিচয় আছে, খুব চমৎকার পরিচয়। ল কে বলা হয় পার্শ্বিক বর্ণ। কারণ যখন তুমি উচ্চারণ করবা ল, আমার দিক তাকাও, যখন বলবা ল, ল, দেখো সামনের দিকে জিহ্বাটা আটকায় দিচ্ছে, শাটারের মতো। ঠিক আছে, দোকানের শাটার যেরকম আটকায় রাখে ওরকম, দেখো ল আটকায় দিচ্ছে। কিন্তু বাতাস এই দুপাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। বাইকের ব্যাক সিটে যখন কেউ বসো পিলিয়ন হিসেবে, তখন দেখবা বাতাস তোমার বুকে লাগে না, তোমার দুপাশ দিয়ে পাশ কাটায় চলে যাবে। কিন্তু যে ড্রাইভ করবে তার বুকে বাতাস লাগবে। ল হচ্ছে পিলিয়ন, বাইকের ব্যাক সিটে বসে, পেছনে বসে, তার সরাসরি তার গায়ে বাতাস টাচ করবে না, দুপাশ দিয়ে বেরিয়ে যাবে, এই জন্য তার নাম পার্শ্বিক। আমার সাথে উচ্চারণ করো, ল। ক্লিয়ার? আবার দেখো এই যে র আছে, একটা হচ্ছে এরকম ব বিন্দু র, একটা ড বিন্দু র, আর একটা হচ্ছে ঢ বিন্দু র। আমরা ব শূন্য র বলি, ড শূন্য র বলি, কিন্তু শূন্য না বলাই ভালো। এখানে কোথাও শূন্য নাই, এটা বিন্দু, কিন্তু আমরা বলি আর কি বলার সময়। যাই হোক, তো এই তিনটা রর মধ্যে পার্থক্য হচ্ছে কি জানো? পার্থক্যটা হলো এই যে প্রথম যেটাকে লিখছি এটাকে বলা হয় কম্পনজাত,
কম্পন জাত মানে কম্পন থেকে উৎপত্তি হয়েছে, কম্পন মানে কাঁপাকাঁপি, জাত শব্দ তো জন্ম লাভ বা উৎপত্তি, তো কম্পন থেকে উৎপত্তি হলে তারা কম্পন জাত বলে। ক্লিয়ার? আর পরের দুইটাকে বলা হয় তাড়ন জাত। তাড়ন জাত কোনটা? একটা ডবিন্দু র আর একটা হচ্ছে তোমার ঢবিন্দু র। এখন প্রশ্ন করতে পারো ভাইয়া কম্পন আর তাড়নের পার্থক্য কি? পার্থক্যটা এত সিলি, এত কম, তোমাকে বোঝানো মুশকিল হবে, তবে আমি তোমাকে একটা উদাহরণ দিতে পারি। আমাদের বাংলাদেশের মধ্যে যারা হচ্ছে যশোর, সাতক্ষীরা, খুলনা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর ওই অঞ্চলের মানুষ, তাদের মধ্যে উচ্চারণ প্রবণতায় বিশেষ করে যশোর এবং সাতক্ষীরা ওই অঞ্চলে আমি দেখছি তারা এটার উচ্চারণটা খুব সুন্দর করে। কিরকম? আমি উদাহরণ দিয়ে দেখাই। যেমন দেখো, এটা হলো একটা বাড়ি আর এটা হলো একটা বাড়ি। এখন আমরা যারা বাকি বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ, আমি সবার কথা বলছি না, আমরা উচ্চারণ করার সময় এটাকে বলি, প্রথমটাকে যেমন বলি হচ্ছে তোমার বাড়ি, বাড়ি ধারা, পরেরটাকে বলি বাড়ি, উচ্চারণ ঠিক নেই। এই পরেরটার উচ্চারণ হবে বাড়ি, এটার উচ্চারণ হবে বাড়ি, মানে আগে ডতে চাপ পড়বে তারপরে রতে যাবে, আর প্রথমটা যা আছে তাই বাড়ি। তাহলে বাড়ি বললে দেখো বাড়ি জিব্বার আগাটা কিছুটা কেঁপে উঠলো, এই জন্য কম্পনজাত। আর বাড়ি বললে জিব্বার আগাটা আগে চাপ খাইলো তারপরে কাঁপলো। মনে থাকবে? তা আগে চাপ খায় পরে যদি কাঁপে তারে বলা হয় তাড়ন, আর যদি ডিরেক্ট কাঁপে তারে বলা হয় কম্পন। এজন্য আমি খুলনা, বিশেষ করে সাতক্ষীরা, যশোর ওই অঞ্চলে আমি খেয়াল করছি তারা খুব অসাধারণ উচ্চারণ করে এটাকে, তারা বলে হচ্ছে বাড়ি। বুঝতে পারছো? আর এটাকে বলে বাড়ি, যেমন আছে এমনই বাড়ি ধারা। তো এই জন্য যখন জিহ্বা লাগা শুধু একটু কেঁপে উঠবে এটাকে বলবো কম্পন, আর আগে চাপ খাবে তারপরে কাঁপবে তারে বলবো তাড়ন। আরো সহজ কথা কি জানো? পরীক্ষা যদি তোমাকে প্রশ্ন করে নিচের কোনটি তাড়ন জাত, তুমি হাসতে হাসতে উত্তর দিবা। কেন উত্তর দিবা? কারণ তাড়ন কথার ভিতরেই ড বিন্দু র আছে, সুতরাং এটাই উত্তর, ড বিন্দু র এবং ঢ বিন্দু র। এবার কি ক্লিয়ার হয়েছে? খুব সহজ হয়ে গেল, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার তাইলে ব্যাপারটা? আরেকটু উদাহরণ দিই, তোমরা আমার থেকে ভালো বুঝবা, তোমরা হিন্দি সিনেমা সিরিয়াল টিরিয়াল তো দেখো অনেকে, একদম এগুলোর পোকা। দেখবা ওদের ভাষায় আমরা যেখানে এটা উচ্চারণ করি ডবিন্দুর, তারা সেখানে ডি উচ্চারণ করে। তারা দেখবা এটার মধ্যে এটার জন্য কোনো আর উচ্চারণ করে না, মানে আর বলে না, লেখার সময় ডি দিয়ে লিখে। কথা বুঝতে পারছো? দেখার সময় তারা দেখবা ডি দিয়ে লেখে। যেমন জড়ুয়া, এই একটা জড়ুয়া মানে কি যমজ, এই একটা ছবি আছে না জড়ুয়া 1 বা 2, সেখানে বা ডর জায়গায় মানে ড শূন্য র বা ড বিন্দু রর জায়গায় তারা দেখবা ডি দিয়ে লেখে জড়ুয়া, জড়ুয়া বলে তারা। তো ওটার, এটা দেখলে তুমি মনে রাখতে পারো যে এটা প্রকৃতপক্ষে র না, এটা আগে ডতে চাপ খাবে তারপরে রতে যাবে। জাস্ট ফাইনাল। ওকে ভাইয়া? জীবনের কাছাকাছি উদাহরণ, হ্যাঁ, মিলাই দিলাম। তো এই হলো তাহলে তাহলে তোমার এই প্রথমটা হচ্ছে কম্পন, পরের দুইটা হচ্ছে তোমার তাড়ন। এর বাইরে এই যে হ আছে ওরে বলা হয় কণ্ঠধ্বনি। কণ্ঠধ্বনি বলার অর্থ হলো এর উচ্চারণ একদম কণ্ঠের ভিতর থেকে আসে। আমার সাথে উচ্চারণ যদি করা হ, ভিতর থেকে আসতেছে। তারপরে যেমন ধরো আরো কিছু আছে, যেমন তোমার এই খণ্ডত, তারপরে এটাকে বলা হয়, এটা প্রকৃতপক্ষে ত বর্ণেরই একটা স্বতন্ত্র রূপ, খণ্ডতটা। এটাকে আলাদা করে ছোট্ট ব্যঞ্জন হিসেবে নেওয়া হয় না যদিও, কিন্তু এই যে অনুস্বার, বিসর্গ এবং চন্দ্রবিন্দু, এই তিনটার অসাধারণ একটা নাম আছে, নাম হচ্ছে পরাশ্রয়ী। এরা কারো পিঠে, কারো মাথায়, কারো কোলে চড়ে বসে, অর্থাৎ একা চলতে পারে না, তাই এদেরকে পরাশ্রয়ী বর্ণ বলা হয়। আর স কিছু আছে দেখবা, একটা তালব্য স, একটা মূর্ধন্য স, একটা দন্ত স, এদেরকে শীর্ষধ্বনি বা ঊর্ধ্বধ্বনি বলা হয়, এটা আমরা প্রত্যেকে জানি। এখন এই তথ্যগুলো ভাই এতক্ষণ যা যা বললাম সব তোমাদের সাথে একটু মিলাই দিচ্ছি, দেখো এগুলো এখানে প্রত্যেকটা জায়গায় এগুলো আছে। বুঝছো ভাইয়া? এখন এগুলো জাস্ট তুমি রিড করবা, আমি তোমাকে ভাইয়া সব ব্যাখ্যা করে দিছি, এই যে দেখো সব এগুলো পাবা, এই যে এখানে সবগুলোর আলোচনা করা আছে। এখন আসো আমরা কিছু প্রশ্ন দেখব, আশা করি তোমাদের এখন প্রশ্ন বুঝতে সুবিধা হবে। আচ্ছা, ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে মুখ বিবরে উচ্চারণের মূল উপকরণ বা উচ্চারক জিহ্বা ওষ্ঠ, এটা আগেও ছিল প্রথম লেকচারে, এখানেও আসছে। এরপরে আসো কণ্ঠব্যঞ্জন, কণ্ঠনালী, কণ্ঠনালীয় ব্যঞ্জন, দন্তব্যঞ্জন, দন্তমূলীয় ব্যঞ্জন। এগুলো তোমাদের দেখাইছি, কোথায় দেখাইছি খেয়াল করে দেখো। আমরা যখন তোমাদের এই ক খ গ ঘ গুলো বলছি, এগুলো একে একে তোমাদের বলে দিছি ভাইয়া, তাই না? এখন এগুলোর বেসিক যেহেতু তোমার হয়ে গেছে, এটার সাথে তুমি বই ধরাইলে এখন তুমি বুঝতে পারবা, তোমার আর কোনো সমস্যা হবে না আশা করি। এখন আসো ক ধ্বনির উচ্চারণ স্থান কোনটি, মানে ক কোথায় উচ্চারিত হয়। আমরা যখন বলি ক, দেখো
আমরা যখন বলি ক, তাহলে ক কোথায় যায়? জিহ্বার পেছন দিকে চলে যায়, তাই না? অগ্র তালুতেও হয় না, অগ্র দাঁতেও হয় না, পশ্চাৎ দন্ত মূলেও হয় না, জিহ্বা মূলে হয়। ট, বর্গীয় ধ্বনি নয় কোনটি? তাহলে ট লাইনে যারা থাকবে ট, ঠ, ড, ঢ, দেখো ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, এরা প্রত্যেকই ট বর্গীয়। তাহলে এটা তিনটা হচ্ছে না, দন্তন্য নিতে হবে, কারণ এটা ত বর্গীয়। কেন? ত, থ, দ, ধ, দন্তন্য, এই তো। তারপরে স, স হয়, এগুলোকে কোন ধ্বনি বলা হয়? এদেরকে শীষ ধ্বনি বলা হয় বা ঊষ্ম ধ্বনি বলা হয়। হকে নিয়েই বলা হয়, তবে হর কিন্তু আরেকটা পরিচয় আছে, এটাও মাথায় রাখো। সেটা হচ্ছে কণ্ঠধ্বনি, কারণ কণ্ঠধ্বনি মানে একদম কণ্ঠের ভিতর থেকে আসে। হ, দেখো হলুদ ভেতর থেকে আসে। এরপরে ওষ্ঠধ্বনি কোনগুলো, মানে ঠোঁটের সাথে সম্পর্ক আছে কার? ঠোঁটের সাথে সম্পর্ক আছে প, ফ, ব, ব, ম। তাহলে এই যে এদের সম্পর্ক আছে। এরপরে অঘোষ অল্প প্রাণধ্বনি কোনটি? আর তুমি মিলিয়ে নাও কোনটা অঘোষ অল্প প্রাণ, আমি একটু লিখে দিই, দেখো ক, খ, গ, ঘ, উ। তাহলে অঘোষ হলে এই প্রথম সারিতে পড়বে, ঠিক? প্রথম সারির নামই হচ্ছে অঘোষ সারি। দেখো একটা মিলাইতে পারলে বাকি সব পড়বে। তাহলে আমি প্রথম সারিটা বুঝলাম অঘোষ, এখন বলছে অল্প প্রাণ, আমাকে আর প্রাণ অপ্রাণের দিকে মিলাইতে হবে, বাতাস কম। তাহলে অঘোষের মধ্যে প্রথম সারিটা অল্প প্রাণ হয়, পরের সারিটা মহাপ্রাণ হয়, আমরা দেখে আসছি একটু আগে। তাহলে ক, খ, গ, ঘ, উ, এই যে চ, ছ, এই যে আই গট ইট। চ হচ্ছে একদিক থেকে অঘোষ, আরেক দিক থেকে অল্প প্রাণ। অঘোষ মহাপ্রাণ যদি বলতো দ্বিতীয় সারি থেকে খুঁজতাম, ঘোষ অল্প প্রাণ বললে তৃতীয় সারি থেকে খুঁজতাম, যদি ঘোষ মহাপ্রাণ বলতো চতুর্থ সারি থেকে খুঁজতাম। তো তুমি যদি ঘোষ আর অঘোষ বোঝো, অল্প প্রাণ মহাপ্রাণ বোঝো, তোমাকে যে কোনো অ্যাঙ্গেল থেকে প্রশ্ন করা হোক কেন কোনো অসুবিধা না, তুমি পারবা, খালি মিলাই নিবা, প্রশ্নের কোনো একটা লাইন লিখবা, বাকি সব হয়ে যাবে। আরে ভাই তুমি সাত আটটা শিখো, আর কিছু দরকার নাই। এরপরে পানি, সেটা পুকুরে হোক, ডোবায় হোক, নদীতে হোক, সমুদ্রে হোক, কোনো সমস্যা নাই, তুমি সাঁতার দিতে পারবা। দরকার হচ্ছে সাঁতারটা শিখা। তো প্রশ্ন কিভাবে আসবে ডাজন্ট ম্যাটার, তুমি বিষয়টাকে আয়ত্ত করো, এরপরে টিচার যেদিক থেকে খুশি প্রশ্ন করুক, নো প্রবলেম। ওকে। যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে তাকে কোন ধ্বনি বলে? তো বাতাসের চাপ বেশি থাকার নাম হচ্ছে মহাপ্রাণ, আমরা শিখে আসছি। দন্তমূলীয় প্রতিবেষ্টিত ধ্বনি হচ্ছে ড। তারপরে তোমার কোনটি পশ্চাৎ দন্তমূলীয় বর্ণ? পশ্চাৎ শব্দের অর্থ পিছনে। তো দাঁতের পিছনে গিয়ে যা, প্রথমত এটা পিছনে যাবে, দ্বিতীয়ত আবার দাঁতের মূলে থাকবে। তো পিছনেও যদি যায়, দাঁতের মূলেও যদি থাকে, তাহলে কোনটা হয়? মূর্ধন্য স, এটা। কোন ধ্বনির উচ্চারণের সময় জিহ্বার দুপাশ দিয়ে বাতাস বেরিয়ে যায়? এটা হবে ল। নিচের কোনটি কম্পনজাত ধ্বনি? কাপে কই, র। তারপরে ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণকে একত্রে কি বলা হয়? একত্রে বলা হয় স্পর্শ বর্ণ। স্পর্শ বর্ণ 25টি। পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনির উদাহরণ ল। কোনগুলো ঘোষ ব্যঞ্জন? ঘোষ মানে বেশি কাব্যে, মানে তৃতীয় সারি থেকে যেগুলো, সেগুলো। তাহলে ট, ঠ, ড, ঢ, একটু খেয়াল করো, একটু খেয়াল করো। আমি বললাম, এই যে ধরো আমি একটা লিখে নিই, তারপরে সহজে বুঝতে পারবা। ধরো বললাম হচ্ছে ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। আচ্ছা, তাইলে এখানে প, ফ, ব, ভ, হ্যাঁ, প, ফ, ব, ভ, ম। আচ্ছা, ঘোষ চাইছে না? তাহলে পরের তিনটা হলো তোমার ঘোষ। পরের তিনটার মধ্যে কারা কারা পড়ে দেখো তো। এরা পড়তেছে, রাইট? কিন্তু ট, ঠ প্রথমে পড়ে, প, ফ শুরুতে থাকে, চ, ছ বললে আমি শুরুতেই বলবো, ত, থ বললে আমি শুরুতেই বলবো, তাই না? ত, থ, দ, ধ আমি শুরুতে বলবো, ত, থ আর দ। এখানে একটা ত একটা দ, তাহলে দুইটা তো হচ্ছে না, একটা হচ্ছে। তোমাকে বলছে কোনগুলো, দুটোই মিলতে হবে। তাহলে একটা ব, একটা ভ। তাহলে ব আর ভ যেটা, এই দুইটা হচ্ছে ঘোষ। ওকে। তারপরে ফুসফুস থেকে নির্গত বায়ু প্রবাহ কম থাকলে, কম থাকলে সেগুলোকে, বাতাসের চাপ যদি কম থাকে, অল্প প্রাণ বলি। কম্পিত ব্যঞ্জনের উপস্থিতি আছে কোন শব্দে? মানে কম্পন কোথায় আছে? চানাচুর, চানাচুর, এই যে রতে আছে, বাট বাকি এখানে গাঢ়, এটা তোমার তাড়ন, বড় এটা তাড়ন, কোনো সমস্যা নাই। কোনগুলো দন্ত ব্যঞ্জন? দাঁতের সাথে কাদের সম্পর্ক শিখে আসছি, তথ দদ। আচ্ছা, দন্তমূল ও তালুর মাঝখানের উঁচু অংশের নাম মূর্ধা, আমাদের শিখাইছিলাম, যেখানে টঠ বলে লাগে। তারপরে ডবিন্দুর ও ঢবিন্দুর উচ্চারণ স্থান অনুযায়ী অনুযায়ী কোন ধরনের ব্যঞ্জন ধ্বনি?
উচ্চারণ স্থান অনুযায়ী এগুলো দেখো, ট ঠ ড ঢ মূর্ধন্য মানে মূর্ধা। এরপরে কণ্ঠব্যঞ্জনের নমুনা কোনগুলো, মানে একদম কণ্ঠের মধ্যে থাকে, ক খ গ ঘ থাকে। এরপরে কণ্ঠ নালীয় উৎসধ্বনি হচ্ছে তোমার হ। মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনিগুলোর নমুনা কোনগুলো, মানে বাতাসের চাপ কোথায় বেশি থাকে, তাহলে প ব হবে না, তোমার হচ্ছে ট ঠ ড ঢ, তারপরে খ ঘ, এটা হবে এটা হবে এটা হবে। আচ্ছা এটা হয় কিনা, আমরা এটা পাইছি, এটা হয় কিনা দেখি তো। ট ঠ ড ঢ। এখন বলছে মহাপ্রাণ, মহাপ্রাণ হওয়ার জন্য থাকে কি, অল্প মহা, অল্প মহা, তাহলে এটা মহা, এটাও মহা। এর মানে তুমি চাইলে এই দুটোকে নিতে পারো, রাইট? মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনি বলছে না, অল্প মহা অল্প মহা, তাহলে এই যে ঠ, এটা মহা, ড অল্প, ঢ মহা, এবং এখানে খ গো তো বুঝতেই পারছি, সুতরাং আমি এটাকে নিতে পারবো। এরপরে আসো গুরুত্বপূর্ণ তথ্য, আমরা উচ্চারণ থেকে একটু শিখব। উচ্চারণ, প্রথমত তুমি সংবৃত আর বিবৃতটা বুঝে নাও, তাহলে বুঝতে তোমার সুবিধা হবে। আমি এখানে লিখি, মনে রাখবা প্রথম কথা, এই অ এবং এ দুজনের মধ্যে মারামারি সম্পর্ক আছে। কেমন? অ যখন স্বাভাবিক, মানে অ যখন অ থাকে তখন তাকে বলা হয় বিবৃত, যেমন অনেক। অ যখন অস্বাভাবিক অর্থাৎ ও, তখন তাকে বলা হয় সংবৃত, যেমন লেখার সময় অতি, উচ্চারণ হলো অতি। এবার আসো এর বেলায়, এ যখন স্বাভাবিক অর্থাৎ এর মতোই থাকে, তখন তাকে উল্টা না, ক্রস, এ মানে অস্বাভাবিকে বিবৃত, এ স্বাভাবিক হয়ে যাবে সংবৃত। যেমন আমরা যখন বলি, লেখার সময় বললাম দেশ, যা আছে তাই। এ যখন অস্বাভাবিক অর্থাৎ এ যখন এর মতো হবে, তখন তাকে বলা হবে বিবৃত। যেমন তোমার সাথে কতদিন দেখা হয় না বন্ধু, হবে না, হবে দেখা হয় না বন্ধু। এই হচ্ছে কথা, এই দুইটা একটু মাথায় রেখো, একটু কষ্ট করে মাথায় রেখো ভাইয়া। দ্বিতীয় কথা, উচ্চারণ যখন আমরা করি, অনেক সময় আমরা যেমন লিখি এমন উচ্চারণ করি না, উচ্চারণের জন্য আলাদা সিস্টেম, আলাদা পদ্ধতি আছে, সেগুলোকে মেনটেন করতে হয়। তোমাকে একটু শর্টকাটে দেখাই দিই। যেমন দেখো, আমরা লেখার সময় লিখি এরকম আহ্বান, কিন্তু উচ্চারণটা এমন না, উচ্চারণ হলো আহ্বান। বিটিভির 8টার খবর শুনবা রাতের বেলা, দেখবা ওনারা যারা খবর পড়েন খুব চমৎকার বাংলা বলেন। আমি স্যাটেলাইট চ্যানেলের কথা বলছি না কিন্তু, কারণ স্যাটেলাইট চ্যানেলগুলোতে যারা খবর পড়েন তাদের 70%-এর উচ্চারণও ঠিক নেই, অ্যাকসেন্টও ঠিক নেই। কোন জায়গায় কোন অ্যাকসেন্টে কথা বলতে হবে এবং কিভাবে কোথায় জোর দিতে হয়, কোথায় থামতে হয়, তাদের বেশিরভাগের মধ্যে এটা নিয়ে ঝামেলা আছে। কিন্তু বিটিভিতে যারা খবর পড়েন অসাধারণ বাংলা খবর পড়েন। বিবিসিতে যারা খবর পড়েন ফাইন, তোমরা চাইলে এই খবরগুলো দেখবা। দেখবে ওখানে বলা হয় যে প্রধানমন্ত্রী সবাইকে এই কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন, তারা কখনোই পড়েন না আহ্বান জানিয়েছেন, খেয়াল করবা। ঠিক তোমাদের বলছিলাম যে এই যে দেখো, এই উচ্চারণ বলার সময় আমরা জিহ্বা বলি, এদের উচ্চারণ কি মূলত, উচ্চারণ হচ্ছে জিহ্বা। লেখার সময় তো সবাই সমানে আমরা অধ্যাপক লিখে দিচ্ছি, কিন্তু উচ্চারণটা হচ্ছে অধ্যাপক, এটা হচ্ছে উচ্চারণ। আরো সহজ করে বোঝার জন্য তোমাদের বলি, বাংলা টু বাংলা, বাংলা একাডেমির যে ডিকশনারি আছে না, এইটা একটু দেখবা, বাংলা অভিধান, ওখানে দেখবা শব্দটা লেখার পরে তার উচ্চারণ কি হবে এটা আবার দিয়ে রাখছে। যেমন ধরো, লেখার সময় লেখছে অতি, ব্র্যাকেটে তার উচ্চারণ দেওয়া আছে অতি। লেখার সময় লেখছে ধরো আহ্বান, উচ্চারণটা ব্র্যাকেটে দেওয়া আছে এমন করে আহ্বান। এগুলো একটু দেখবা, এটা একদিনে তোমাদের ক্লিয়ার হবে না, তবে তোমরা যারা একটু উচ্চারণের ব্যাপারে সচেতন আছো আমি জানি, তাদেরকে এই জিনিসগুলো অলরেডি কিন্তু অনেক কিছু শিখাই ফেলা হয়েছে। তুমি প্র্যাকটিক্যালি শিখে গেছো, তুমি জানো না তুমি শিখে গেছো, তবে তুমি শিখে গেছো, এটা সত্য। তো বর্ণের উচ্চারণ ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়, এবং 37টি মূল ধ্বনিকে প্রকাশের জন্য বাংলায় মূল বর্ণ আছে হচ্ছে 50টা। অর্থাৎ মূল ধ্বনি 37টা, আমরা এটাকে 50টা অ্যালফাবেট দ্বারা লিখি বা প্রকাশ করি। অবনের উচ্চারণ দুই রকমের হয়, এবং ও তোমাকে বলছি। অবনের স্বাভাবিক উচ্চারণ যেটাকে বিবৃত বলি, যেমন অনেক কথা,
অটল। কিন্তু অ বর্ণের ও, যেটাকে সংবৃত বলছি আমি, এখানে লিখে দেই, এটাকে বলছি সংবৃত, সেটার উচ্চারণগুলো কেমন একটু খেয়াল করে দেখো। অতি, অধীর, অতুল, পক্ষ। আর তুমি বলো ভাইয়া এখানে অ দেখলাম, এখানেও দেখলাম, এখানে কই? এখানে আছে তোরে পাগলা, এই যে প, তার সাথে অ লুকায় আছে, সুতরাং পক্ষ হবে। ক্লিয়ার? এরপরে আধুনিক, এটার উচ্চারণ কি? এটাকে বলা হয় গগ্য। আমি লিখে দিই, এটাকে গগ্য বলে। ইন্টারেস্টিং না? আধুনিক সঙ্গে এটা যদি যুক্ত থাকে তখন এর মতো উচ্চারিত হয়, যেমন এটা গান বললে ভুল হয়ে যাবে, জ্ঞান। মনে থাকবে? তার জ্ঞান ফিরেছে। আচ্ছা, শ্রদ্ধা জ্ঞাপন করেছে না, শ্রদ্ধা জ্ঞাপন করেছেন, কারণ আধুনিক পর এটা থাকলে উচ্চারণ করার সময় এ হয়। ইয়বনের উচ্চারণটা রস্যইর মতো হয়, যেমন বিনা। বাংলা ভাষায় রস্য এবং দীর্ঘ উভয় বর্ণের উচ্চারণ অভিন্ন, একই রকম। 19 19 একই রকম, ঊনবিংশ ঊনবিংশ, ভূত ভূত সেম। রস্য দীর্ঘের মধ্যে কোনো পার্থক্য করা হয় না উকারের মধ্যে। ঠিক তালব্যস্য যেটা, স্ববর্ণের উচ্চারণ যেটা, দেখো আমি তালব্যস্য দিয়ে লিখেছি, তবে উচ্চারণ দন্তস্বর মতো হবে। আমি বলার সময় এখানে কিন্তু শ্রমিক বলি না, হ্যাঁ, বলি হচ্ছে শ্রমিক, শ্রবণ, শ্রব্য। তালব্যস্য বর্ণের উচ্চারণ স এর মতো হয়, এখানে আবার সামান্য বলা যাবে না, সামান্য। তবে কখনো কখনো সে কি হয়ে যায়, স্যার হয়ে যায়। স্যার কেমন আছেন, এখানে কিন্তু এটা স এর মতো না, স এর মতো, তাই না? স্যার কেমন আছেন। তাইলে সমস্ত সংশ্লিষ্ট, তারপরে স এর উচ্চারণ এটা আবার সবসময় যেমন আছে এমনই থাকে, ভাষা, শ্রেষ্ঠ। ও আমাদের তিনটা স তো, তোমার একটা হচ্ছে তোমার দন্ত স, একটা তালব্য স, একটা মূর্ধন্য স। এ হচ্ছে পিওর স, এক কথায় বলে দিলাম। মানে স স্বর মতোই থাকে, বাকিরা মাঝে মধ্যেই তাল হারায় ফেলে। দন্ত স, স ও থাকে, স ও থাকে। আমার নাম কাউসার, খেয়াল করো আমি নিজের বানান দিয়েই বলি। এটার উচ্চারণ যখন আমি করি, আমি কাউসার বলি না, আমি বলি কাউসার, স এর মতো হয়। কিন্তু ধরো কেউ যখন সাহেব বলেন, তখন কিন্তু আর সাহেব বলেন না, তখন বলেন সাহেব। তাহলে একই বর্ণ, এখানে স এখানে স, তো ওর মাথা ঠিক নাই। আচ্ছা, তালব্য স, দেখো আমরা এখানে সব জায়গায় দেখতেছি এটা স্র স্র স্র, অর্থাৎ দন্ত স এর মতো উচ্চারিত হয়েছে। কিন্তু সবসময় কিন্তু দন্ত স এর মতোই যে উচ্চারণ করা হবে এমন না। মানে আমি যখন বললাম এইরকম করে, তুমি তারা শয়ন বলো না, তখন তুমি তারা বলো শয়ন, শয়ন মানে ঘুমানো, ইয়েস, বা শায়িত। তো দন্ত স এবং তালব্য স দুটোই স ও থাকে, স ও হয়ে যায়। কিন্তু মূর্ধন্য স যে, ও খুব শক্তিশালী, ও পিওর, ও কম্প্রোমাইজ করে না, ও সবসময় স, ই থাকে। যেমন ভাষা, শ্রেষ্ঠ। কথা বুঝতে পেরেছো? এখন আসো আমরা এখান থেকে কিছু প্র্যাকটিস একটু খেয়াল করি। রেডি? এ ধ্বনির বিবৃত উচ্চারণ কেবল শব্দের কোন অংশে পাওয়া যায়? অর্থাৎ এ ধ্বনি উচ্চারিত হয় কয় ভাবে? দুই ভাবে। কখনো সে এ, কখনো সে এ। যদি এ থাকে, এ হয়, তাহলে কখনো এটা দেখো শব্দের শুরুতে থাকে, মানে আদিতে থাকে। যেমন আমি তোমার বললাম, এই যে লিখলাম দেখা, উচ্চারণ করার সময় করলাম দেখা, এই যে শব্দের আদিতে এটা এ হয়ে যায়। এ ধ্বনির সংবৃত উচ্চারণ হয় কোনটিতে? এখন তেলাপোকা যে থাকে এটাতে হয়েছে। সংবৃত মানে এ কিসের মতো থাকবে? এর মতোই থাকবে। আর বিবৃত মানে কেমন হয়ে গেছে? এর মতো হয়ে গেছে। আর দেখো আমি যখন এই এখন তেলাপোকা যেথা এগুলো যে উচ্চারণ করি, আর এটা যখন উচ্চারণ করে পার্থক্য কি? এটাকে বলি এখন, এটাকে বলি তেলাপোকা, এটাকে বলি যেথা। কিন্তু এখানে সে বলি কেহ, কেহ কেহ বলেছে, এখানে কিন্তু কেহ বলি না, রাইট? আবার এই ধ্বনির বিবৃত উচ্চারণ পাওয়া যায় কেবল শব্দের আদিতে, আমরা একটু আগেই শিখলাম। এরপরে আসো, বফলার উচ্চারণ নেই কোন শব্দে? অশ্ব আছে, ডাবল হইছে। বফলা মফলার যে উচ্চারণ রীতি ক্লাস 8 এর বই আছে দেখবা, বফলা থাকলে কখনো এর উচ্চারণ হবে, যেমন উদ্বাস্তু, দর নিচে থাকার কারণে কখনো উচ্চারণ হয় না, যেমন স্বাধীন। কখনো যার সাথে বসছে সে ডাবল হয়ে যায়, যেমন অশ্ববিশ্বাস। আবার কখনো তাকে উচ্চারণ করতেই হয় না, যেমন দেখেন অশ্ব বললাম, বফলার উচ্চারণ আছে, ডাবল হয়েছে। পক্ষ হয়েছে ডাবল, বিশ্বাস হয়েছে। কিন্তু যখন শ্বশুর বলি, বফলা আছে বটে, তালব্যস্যকে আমি বফলা থাকার কারণে অন্য কিছু বলি নাই, তালব্যস্যকে আমি তালব্যস্য হিসেবেই নিয়েছি, অন্য কোনো রূপে নেই নাই। অর্থাৎ বফলা তালব্যস্যর সাথে যুক্ত হওয়ার ফলে তালব্যস্যর উচ্চারণকে প্রভাবিত করতে পারেনি। তালব্যস্য যেমন ছিল তেমনই আছে। অদ্য, এই শব্দের উচ্চারণ কি হবে? এটার উচ্চারণ হবে অদ্য। এই যে এটা প্রথমটা যেটা, এটা দিয়ে উচ্চারণটা করতে হবে অদ্য। অদ্য শব্দের অর্থ আজকে, কথা মনে রাখো, এটা ভুলে গেলে কিন্তু চলবে না। অদ্য শব্দের অর্থ কি? অদ্য শব্দের অর্থ হচ্ছে আজকে বা এখন।
আচ্ছা, তারপরে ঋণ, এটার উচ্চারণ কি হবে? এটার উচ্চারণ হবে হলো তোমার এটা ঋণ, দন্তন দিয়ে হবে, কোনো সমস্যা নেই। এটা আবার ঋণ পাউডার না। এরপরে অ বর্ণের উচ্চারণ ভেদ কয়টি? অ বর্ণের উচ্চারণ ভেদ দুইটি। একটা হচ্ছে সংবৃত, মানে ও হবে, আর একটা হচ্ছে বিবৃত, মানে যেমন আছে এমন থাকবে, অর্থাৎ অ থাকবে। নিচের কোন শব্দে অ বর্ণের স্বাভাবিক উচ্চারণ হয়েছে? অনেক, হ্যাঁ। অনাথ, এটাও। অটল, এটাও। তাহলে সবগুলো নিতে পারবো আমি, এটা হবে উত্তর। নিম্নের কোন শব্দে অ এর উচ্চারণ ও এর মতো হয়েছে? কথা, না। অতি, হ্যাঁ এটা হয়েছে। অনাথ, অ, সবগুলো না। অতি, শুধু অতি। পক্ষ শব্দের উচ্চারণ কি হবে? আমরা কিছুক্ষণ আগেই পড়ে আসছি, উচ্চারণ হবে পক্ষ। কারণ এই প যেটা আছে তার সাথে একটা লুকায়িত অবস্থায় সাইলেন্ট ও আছে, এটা ও এর মতো হয়ে যাবে। দিন শব্দের উচ্চারণ হবে দিনো, দেখো কোথাও আছে কিনা, দিনো, এটা হবে। তারপরে কৃষক শব্দের উচ্চারণ কি হবে? কৃষক, এই যে এটা হবে কৃষক। তারপরে দেখো এ বর্ণের স্বাভাবিক উচ্চারণ নেই কোনটিতে? মানে এ বর্ণের স্বাভাবিক উচ্চারণ মানে এ হবে না, এ হবে কোথায়? তো একটি ঠিক আছে, একটা এইটা এটা, কিন্তু এখানে যখন তুমি বলো দেশ, এ এর মতো, এলো এ এর মতোই, একটি এ এর মতো, কিন্তু এখানে কিন্তু একটি বলো না, একটি বলো, সো এটা হবে উচ্চারণ, অর্থাৎ এটার উচ্চারণ হচ্ছে এটা। মানে এ এখানে কি হয়ে গেছে? সংবৃত হয়ে গেছে, ওই যে অর কিন্তু উল্টাটা হলো এ। দৃশ্য শব্দের উচ্চারণ কেমন? দৃশ্য শব্দকে যদি তুমি উচ্চারণ করতে চাও তাহলে কোনটা হচ্ছে প্রপার উচ্চারণ? আচ্ছা, এটাও না, এটাও না, দৃশ্য, হ্যাঁ এটা। তুমি বলতে পারো ভাই এটা নিবো না কেন? এটা নিবো না এই কারণে, কারণ তালব্য শুনেছি হসন্ত নাই। হসন্ত থাকার অর্থ অ আসে না, মনে রাখবা। হসন্ত কার সাথে মারামারি সম্পর্ক? অ। তো তুমি এটার উচ্চারণ হবে দৃশ্য শো, কিন্তু উচ্চারণ হবে দৃশ শো। তোমাকে কি করতে হবে? এক জায়গায় থামতে হবে, যেখানে হসন্ত দেওয়া আছে, দৃশ্য, এটা হবে উচ্চারণ। এরপরে ঔষধ, এই শব্দটা সঠিক উচ্চারণ কোনটি হবে? ঔষধ, ঔষধ মানে হচ্ছে মেডিসিন, তাই তো? তাহলে এটার ঔষধ, 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 আচ্ছা ঔষধ, ঔষধ, এটা এবং এটা দুটোকে নেওয়া যাচ্ছে, কিন্তু ভালো উচ্চারণ এটা ঔষধ, ঔষধ। আমাদের মহান স্বাধীনতা, তাই তো? তো স্বাধীন শব্দের উচ্চারণকে যদি আমি এখানে প্রপারলি নিতে চাই, দেখো স্বাধীন যেহেতু প্রথমটা স এর মতো হবে, স, কোনো কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই, তাহলে দন্ত থাকলে স্বাধীন হইতে পারে, হবে না। দীর্ঘইকার হবে না, হবে হ্রস্বইকার, তাহলে উচ্চারণ হলো স্বাধীন, এটা হলো প্রপার উচ্চারণ। ওকে। আচ্ছা, তারপরে আসো আমরা আজকের ক্লাসের খুব, হ্যাঁ একদমই শেষ পর্যায়ে চলে আসছি। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া থাকবে, শুভকামনা থাকবে। আমরা আবার আরেকটা লেকচার নিয়ে পরের ক্লাসে কথা বলবো, আরেকটা টপিক নিয়ে, পরের সিলেবাসের পরের অংশ, ওখানে আলোচনা হবে। সবার জন্য দোয়া, শুভকামনা। আল্লাহ হাফেজ।